এটা একটা স্লাইডেই আমি পড়াচ্ছি, কারণ এখানে ইনিশিয়াল পার্টটা খুব থিওরিটিক্যাল। দেন আমি যখন ডেরিভেশনের পার্টে আসবো তখন আমি তাহলে আমি খাতা কি নেবো, মানে কিছু লেখাবে? খাতা নিতে পারি, আমি মোস্টলি বলবো এখন। ঠিক আছে, আচ্ছা। তো একটু ইন্ট্রোডাকশন দিই। এখানে কি বলছে দেখ, এ কমন সিচুয়েশন দ্যাট অকার্স ইন এভরিডে লাইফ ইজ দ্যাট অফ ওয়েটিং ইন আ লাইন। এবার আমরা এভরিডে লাইফে যারা যাতায়াত করি, ট্রান্সপোর্ট করি, কমিউনিকেশন যেই ব্যাপারটা পুরোপুরি কিন্তু কিউইং থিওরি এর ওপর কাজ করে। কিউ বেসিক্যালি কি? অ্যাকচুয়ালি দিজ আর ওয়েটিং লাইন্স। ঠিক আছে, এই যে টিকিট কাটতে যাচ্ছি, আমি ট্রেনে উঠবো, টিকিট কাউন্টারে দাঁড়াতে হয়। ঠিক আছে, এবার একটুখানি জাস্ট ভাব জিনিসটা, যে তুই হচ্ছিস একজন কাস্টমার। ঠিক আছে, এবং ওই যেটা আমার কি বলে, তুই হচ্ছিস কাস্টমার, তুই যাচ্ছিস। ঠিক আছে, এটা হচ্ছে তোর টিকিট কাউন্টার। ঠিক আছে, কিউইং থিওরির ল্যাঙ্গুয়েজে আমি এটাকে বলছি অ্যাজ এ সার্ভার। সার্ভার কেন? ও সার্ভিস প্রোভাইড করছে। ঠিক আছে, তুই হচ্ছিস যে সার্ভিস নিতে যাচ্ছিস। ঠিক আছে, তো একটা পপুলেশন থাকে, যেটাকে আমরা বলি কলিং পপুলেশন। ঠিক আছে, যেখান থেকে ইউনিটস, এবার ইউনিটস সেটা হিউম্যান হতে পারে, সেটা নন লিভিং এন্টিটি হতে পারে, যা কিছু হতে পারে। ঠিক আছে, তো এক্ষেত্রে যখন আমি যেহেতু বলছি যে আমরা টিকিট কাটতে যাচ্ছি, তার মানে কি এটা হিউম্যান এন্টিটি। ঠিক আছে, তো আমি যাচ্ছি, তো এটা একটা ইনপুট ধর। ঠিক আছে, গেলাম, এটা হচ্ছে আমার সার্ভার। এইবার সার্ভার জিনিসটা কিন্তু অনেক ধরনের হতে পারে। যদি গোটা স্টেশনে, যেহেতু আমি একটা এক্সাম্পল দিচ্ছি, গোটা স্টেশনে যদি একটাই টিকিট কাউন্টার থাকে, তার মানে সেটা হয়ে গেল আমার সিঙ্গেল সার্ভার। ঠিক আছে, বাট জেনারেলি স্টেশনে দুটো বা তিনটে থাকে, তো সেক্ষেত্রে রিয়েল লাইফে আমরা মাল্টিপল সার্ভার দেখতে পাই। বা একটা যে জেনারেল স্টোর, পাড়ার যে মুদির দোকান, ঠিক আছে, সেখানে তো একটাই লোক, সে একবারে কিন্তু একজনকেই সার্ভিস দিতে পারছে, তো সেক্ষেত্রে দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ আ সিঙ্গেল সার্ভার। ঠিক আছে, তো এবার কিউ কথাটা কেন আসছে? এই যে আমি যাচ্ছি, আরো 10 জন যাচ্ছে, তো এখানে একটা কিউ, একটা ওয়েটিং লাইন তৈরি হচ্ছে। সার্ভিস যেখানে, যে সার্ভিস নিচ্ছে, এখানে সার্ভিস নেওয়ার আগে একটা ওয়েটিং লাইন তৈরি হচ্ছে। ঠিক আছে, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কিউ। এবার এই ওয়েটিং লাইনের যে ক্যারেক্টারিস্টিক্স, যেগুলো নিয়ে আমাদের মূল বক্তব্য, যেটা নিয়ে আমরা পড়াশোনা করব। এক সেকেন্ড, স্লাইডগুলো এগিয়ে যাচ্ছে কেন? হুম, ওয়েট। হুম, যেটা নিয়ে আমরা মূল আলোচনাটা এখানে করব, যে এই যে সার্ভারের দিকে যে পপুলেশন থেকে ইউনিটসরা আসছে, হিউম্যান হোক সেটা হোক, সেটার এই যে অ্যারাইভাল প্যাটার্ন, সার্ভারের দিকে যে অ্যারাইভ করতে, তার একটা অ্যারাইভাল প্যাটার্ন থাকে। ওই অ্যারাইভাল প্যাটার্নের মধ্যে আমরা পড়ব যে ডিস্ট্রিবিউশন অফ দ্য পপুলেশন কোথা থেকে আসছে, এই পপুলেশনটা কি ডিস্ট্রিবিউশন ফলো করছে। ঠিক আছে, ইভেন দ্য, হিউম্যান হোক বা যে কোনো, সেটা কোন ডিস্ট্রিবিউশন ফলো করছে? হ্যাঁ, ঠিক আছে, না সরি, অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে নয়, ব্যাপারটা হচ্ছে যে এই যে আমার কিউ, যে এখানে একটা ফর্ম হচ্ছে, একটা ওয়েটিং লাইন ফর্ম হচ্ছে, তো এখানে একটা টাইম আমার যাচ্ছে, রাইট? টাইম জিনিসটা আমার যাচ্ছে, টাইমটা কি ডিস্ট্রিবিউশন ফলো করছে, অ্যাকচুয়ালি দ্যাট ইজ মাই পয়েন্ট অফ ইন্টারেস্ট হিয়ার। ঠিক আছে, সেটা আবার টাইমটা কি একটা এক্সপোনেনশিয়াল ফলো করছে, না গামা ফলো করছে, না আর্ল্যাং ফলো করছে, না ভিবুল ফলো করছে, সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, এবং কতগুলো লোক দাঁড়িয়ে আছে আমার লাইনে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি এখানে ডেফিনেশনটা হচ্ছে কিউ লেন্থ বা লেন্থ অফ দ্য কিউ। ঠিক আছে, সেটা কি ডিস্ট্রিবিউশন ফলো করছে, এবং অ্যারাইভাল প্রসেসটা কি ডিস্ট্রিবিউশন ফলো করছে। ঠিক আছে, তো স্ট্যাটিস্টিক্সটা মোস্টলি এই ডিস্ট্রিবিউশনের প্যাটার্নগুলো স্টাডি করা নিয়ে থাকে।
এবং সেখান থেকে আমরা কতক্ষণ ওয়েট করতে হচ্ছে, মিন সার্ভিস টাইম, মিন টাইম, এগুলো আমরা বের করব। তো মূল ব্যাপারটা হচ্ছে যে ইনপুট আসছে, লোকেরা কাস্টমাররা আসছে, এখানে সার্ভ হচ্ছে, সার্ভিসিং হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো কমন এক্সাম্পল যেমন আমি বললাম যে ট্রেনের টিকিট কাউন্টার হতে পারে, বা মাল্টিপল সার্ভার একটা এক্সাম্পল হতে পারে, এটা হচ্ছে পেট্রোল পাম্পগুলো আমাদের। ঠিক আছে? যে একটা ডিজেল আছে, একটা বায়োগ্যাস আছে, একটা পেট্রোল আছে, তো এরকম প্রচুর সার্ভার থাকে, যেখানে যেরকম কাস্টমার এলো তারা ওখান দিয়ে সার্ভিস নিয়ে বেরিয়ে গেল। ঠিক আছে? মূল উদ্দেশ্যটা হচ্ছে যাতে আমার সার্ভিসের টাইমটা কম হয়, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যাতে ভিড়টা না হয়। তাই তো একজন এফিশিয়েন্ট সার্ভারের ব্যাপারটা মূল উদ্দেশ্য কি, যাতে সে টাইম তার কম হয়, সে এফিশিয়েন্টলি কাজ করে এবং ম্যাক্সিমাম লোককে সে সার্ভিস দিতে পারে। এটাই তো মূল উদ্দেশ্য। তো হ্যাঁ, তো সেটাকেই আমাকে এই অবজেক্টিভটাকেই আমাকে ফুলফিল করতে হবে অ্যাজ এ বিজনেসম্যান। ঠিক আছে? মানে কম সময়ে সার্ভিসটা যেন পেয়ে যায়। হুম। কেন বেশিক্ষণ একটা লোককে সার্ভিস দিচ্ছি মানে কিন্তু পেছনে ভিড়টাও সেই অর্থে বেড়ে যাচ্ছে, রাইট? সেটাও ঠিক হ্যাঁ, না, সেটাও ঠিক না। ঠিক আছে? এই যে এবার বুঝতে পারলে এতটা যেটা বললাম, এবার সেকেন্ড হ্যাঁ, বুঝতে যে পেরেছি। স্লাইডটা, এখানে আমি বলছি যে ইন জেনারেল আ কিউ ইজ ফর্মড এট আ প্রোডাকশন অর অপারেশন সিস্টেম ওয়েন, কখন কিউ ফর্ম হচ্ছে, either customers, human beings or physical entities requiring service wait because number of customer exceed the number of service facilities। তার মানে সার্ভিস ফ্যাসিলিটি বেসিক্যালি বলা হচ্ছে, যেটা আমি বললাম, সার্ভার। তো when the number of customer is greater than the number of server, সেক্ষেত্রে তো অবশ্যই আমার ওয়েটিং টাইম হবে। পাড়ার যে মুদিখানার দোকান, সেখানে একটা লোকই সার্ভিস দিতে পারছে, সেখানে যদি 5টা লোক একটা টাইমে চলে আসে, অবশ্যই লোককে ওয়েট করতে হবে, ওয়েটিং টাইমটা বাড়বে। ঠিক আছে? হ্যাঁ, আর একটা সেকেন্ড কারণ কি হচ্ছে, সার্ভিস ফ্যাসিলিটিস ডু নট ওয়ার্ক এফিশিয়েন্টলি অর টেক মোর টাইম দ্যান প্রেসক্রাইব টু সার্ভ আ কাস্টমার। একটা সার্টেন টাইম বাউন্ড দেওয়া থাকে যে এত টাইমের মধ্যে আমাকে কাস্টমারকে সার্ভ করে বেরোতে হবে। যেমন একটা মেট্রোর টিকিট কাউন্টার, সেখানে ম্যাক্স টু ম্যাক্স 10 থেকে 12 সেকেন্ডস তারা কিন্তু টাইম নেয় জেনারেট করতে। টাকা দিলাম, এবার দেখ, আমি বলছি 10 to 12 সেকেন্ডস, এবার কেউ যদি 500 টাকার একটা নোট দিয়ে একটা 20 টাকার টিকিট চায়, সেখানে অবশ্যই তার টাইমটা বেশি যাবে। বাট তারা কিন্তু এফিসিয়েন্টলি কাজ করার চেষ্টা করে। ঠিক আছে? তারা কিন্তু খুব 30 সেকেন্ডের বেশিতে কিন্তু তারা পার কাস্টমারের পিছনে তারা কিন্তু দিতে চাইবে না, বিকজ দ্য হিউজ লাইন যেটা ফর্ম হয় মেট্রোতে, সেটা কিন্তু ওকে ক্লিয়ার করতে হবে। তো যে এফিসিয়েন্টলি ওয়ার্ক করার যে ব্যাপারটা, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে? বিকজ অ্যাকচুয়ালি দেখবি যে নাম্বার অফ কাস্টমার কিন্তু অলওয়েজ সার্ভারের থেকে বেশিই হয়। তাই নয় কি? যখন আমরা মেট্রো টিকিট কাটতে যাই, হ্যাঁ, অলওয়েজ তিনটে নাম্বার অফ দোকান কাস্টমার 300 সার্ভারের জন থেকে বেশি। ধরো ইয়ে করছে। হুম, ঠিক। তো এটা কিন্তু রিয়েল লাইফে অলওয়েজ নাম্বার অফ কাস্টমার সার্ভার থেকে বেশি। এবার কেন হবে না তুই বল না? যদি আমি নাম্বার অফ সার্ভার বেশি রাখি কাস্টমারের থেকে, তখন কি দাঁড়াচ্ছে যে আমাকে যে কোম্পানি, তাকে তো যে সার্ভিস স্টেশনে বসে তাকে তো বেশি টাকা দিতে হচ্ছে, সেই তুলনায় তো কাস্টমার আসছে না, তো ওখানেও লস খাবে। তো ওই যাতে লসটা না খাওয়া হয় এবং সার্ভিসটাও দেওয়া হয়, সেইখানে একটা মোটামুটি ভদ্রস্থ একটা রেশিও রাখা, যাতে আমার সার্ভিসটাও আমি দিতে পারি এবং আমার খুব বেশি লোককে কাজেও না লাগাতে হয়। ঠিক আছে? অপটিমাইজেশন এখানে করা হচ্ছে এই থ্রুতে। ওকে? এইবারে দ্য স্টাডি অফ কিউইং থিওরি হেল্পস আস টু তো ডিটারমিন অপটিমাইজেশন বলতে এখানে? অপটিমাইজেশন। আচ্ছা, তুই কি ওয়ার্ডের ক্লাস করিস আমার? না, ওর আমাদের নেক্সট সেমে আছে, তোমার ভিডিও আমি দেখবো নেক্সট সেমিস্টারে। আচ্ছা, সেটা খুব ভালো কথা। ঠিক আছে, না অপটিমাইজেশন কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি, এটা আমি ওই তোকে, এলপিপি। হ্যাঁ এলপিপি অ্যাকচুয়ালি। দেখ, এই যে এক একটা সংস্থা যারা আছে, ফর এক্সাম্পল মেট্রো রেলওয়ের কথাই আমাদের যেহেতু উঠলো, টিকিট কাউন্টারে যে আমরা টিকিট কাটি, তো এবার এই লোকেদেরকে তো এমপ্লয়মেন্ট দিয়েছে মেট্রো রেলওয়ে কলকাতা, তো এদের পেছনে ওরা একটা টাকা মাইনে দিচ্ছে, একটা কস্ট যাচ্ছে। ঠিক আছে? এইবারে যেটা আমি বললাম যে নাম্বার অফ সার্ভার যদি নাম্বার অফ কাস্টমারকে এক্সিড করে, তার মানে কি বেশি লোক তারা এমপ্লয় করছে, কিন্তু দিয়ে তো লাভ নেই, কারণ নাম্বার অফ সার্ভার যদি কাস্টমারকে এক্সিড করে, মানে কিছু সার্ভার ফাঁকা রয়ে যাবে, কিছু লোককে কাজ করতে হবে না, তো বসে বসে তারা মাইনে হ্যাঁ, তো পাচ্ছে, লস হবে। লস হবে, বসে বসে টাকা কোনো কোম্পানি দিতে চায় না। তো
এই জন্যই নাম্বার অফ কাস্টমার বেশি থাকে এবং সার্ভারের সংখ্যাটা মোটামুটি কম রাখা হয়। বাট এইখানে আমাদের কিউইং থিওরির উদ্দেশ্য হচ্ছে যাতে আমি এমনভাবে নাম্বার অফ সার্ভার রাখতে পারি যাতে তারা এফিসিয়েন্টলি কাজ করে এবং আমার মানে কি বলবো, যে কস্ট যেটা আমি রাখছি একটা লোককে যে আমি সার্ভারে বসাচ্ছি, সেই কস্টটাও খুব বেশি না যায় এবং আমার যাতে সার্ভিসটাও আমি ঠিকঠাকভাবে প্রোভাইড করতে পারি এফিসিয়েন্ট ম্যানারে। তো এই যে দুটো দিককেই যে সামলানো হলো, মানে আমার নিজস্ব যেই কস্ট এবং যেটা পাবলিকের গুডউইল, কেন গুডউইলের একটা ব্যাপার আছে, তো এই যে পাবলিকের যে গুডউইলটাকেও আমি রাখতে পারছি যে হ্যাঁ আমাকে এফিসিয়েন্টলি সার্ভ দিচ্ছে মেট্রো রেলওয়ে ক্যালকাটা, অ্যান্ড মেট্রো রেলওয়ে ক্যালকাটা নিজেদের যে কস্টটা সেটাকেও ম্যানেজ করতে পারছি। দুটো দিককে ব্যালেন্স করে রাখাটা হচ্ছে অপটিমাইজেশন অ্যাকচুয়ালি। ঠিক আছে, এইবারে না, বুঝতে পেরেছি। এইবার হচ্ছে দ্য স্টাডি অফ কিউইং থিওরি হেল্পস টু ডিটারমাইন দ্য ব্যালেন্স বিটুইন এই যে কস্ট অফ অফারিং দ্য সার্ভিস অ্যান্ড কস্ট ইনকার্ড ডিউ টু ডিলে ইন অফারিং, যেটা আমি এতক্ষণ বললাম। এটা কি বললাম? দ্য ফার্স্ট cost is associated with the service facilities and their operation, and the second represent the cost of customer waiting for service. সেকেন্ডটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, কস্ট অফ কাস্টমার্স ওয়েটিং ফর সার্ভিস। মানে খুব বেশিক্ষণ যদি দাঁড়াতে হয় একটা লাইনে, পাবলিক কিন্তু সেখান থেকে অন্য লাইন বা অন্য ওয়ে খুঁজে নেয়। হয়তো বাসে খুব হ্যাঁ, লেট হ্যাঁ, হলে আমরা কিন্তু মেট্রোয় শিফট করি করি এটাই হচ্ছে ওই আমি এর ফলে। টিকিটের ক্ষেত্রটা হয়। ঠিকই বলেছে। তো এর ফলে কি হয়, বাসে এবার যে এবার ভাবে যে বাস মালিক সে জানে তার কাছে এত কাস্টমার উঠবে, বাট সে এফিসিয়েন্টলি সার্ভিস দিতে পারছে না। তো এর ফলে ওর কি কাস্টমারগুলো কমে যাচ্ছে, তো কাস্টমাররা ওর মার্কেট থেকে পালিয়ে মেট্রোর মার্কেটে চলে যাচ্ছে। তো এই যে ইনফ্লাক্সটা হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে আমি ঠিকঠাক সার্ভিস দিতে পারছি না বলে, এবং এটাই কিন্তু ম্যাক্সিমাম মানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে আমার কাস্টমারের গুডউইলটা আমার নষ্ট হয়ে যাচ্ছে, আমি সার্ভিস দিতে পারছি না, আমার সার্ভার কাজ করছে না, আমি দিতে পারছি না, এবং সে কারণে লোকেরা আমার জায়গাটা ছেড়ে অন্য আদার অপশন তারা ট্রাই করছে। ঠিক আছে, এই যে এই ডায়াগ্রামটা দেখলে এবার বুঝতে পারবে। এখানে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস বলেছে কস্ট অফ অপারেশন, অ্যালং দ্য এক্স অ্যাক্সিস বলেছে লেভেল অফ সার্ভিস। এইবার একটা জিনিস ভাব, লেভেল অফ সার্ভিস অ্যান্ড কস্ট অফ অপারেশন। অপারেশন কস্ট মানে এই যে আমি একটা লোককে সার্ভারে বসেছি, দেখে একটা মায়না দিতে হচ্ছে, আমার একটা কোম্পানি নিজস্ব কস্ট যাচ্ছে। ঠিক আছে, এবং সার্ভিস হচ্ছে যেটা আমি প্রোভাইড করছি টু দ্য জেনারেল পাবলিক। এইবারে যত আমি কস্ট অফ অপারেশন বাড়াবো, একটা টাইমের পর কিন্তু আমার লেভেল অফ সার্ভিস থাকবে না। বা যদি আমি লেভেল অফ সার্ভিসকে বাড়াতে চাই, এইভাবে ভাব, এবার লেভেল অফ সার্ভিসকে বাড়াতে চাইলে কিন্তু আমাকে কস্ট অফ অপারেশন বাড়াতেই হবে। ঠিক, মানে হ্যাঁ, হ্যাঁ, এবার কস্ট অফ অপারেশন যদি বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে কোম্পানি লসে রান করার একটা প্রবাবিলিটি চলে আসছে। তো আমাকে ওই যে বললাম অপটিমাইজ করতে হবে, একটা ব্যালেন্স নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এই অপটিমাইজেশনের জন্য একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট এখানে আমরা পাচ্ছি। এটা একটা থিওরিটিক্যাল ডায়াগ্রাম, বাট জাস্ট বোঝার জন্য, যে এখানে যে আমি একটা অপটিমাম সার্ভিস লেভেল দিচ্ছি। অপটিমাম সার্ভিস লেভেল মানে হচ্ছে খুব বাজে সার্ভিস লেভেলও নয় যেমন এইখানে, বা খুব হিউজলি মানে পারফেক্ট বা হাই সার্ভিস লেভেলও নয়, একটা এমন মোটামুটি সার্ভিস লেভেল যাতে কাস্টমাররা স্যাটিসফাইও হচ্ছে, এবং আমার যেই কস্টটা সেটাও কিন্তু একটা মোটামুটি ঠিকঠাক জায়গায় আছে। খুব কম কস্টও আমি রান করছি না, বিশাল আমি ওভার বাজেটও করে ফেলছি না। ঠিক আছে, এই যে ইকুইলিব্রিয়ামটা মেনটেন করা হচ্ছে, এটাই হচ্ছে কিউইং থিওরির উদ্দেশ্য। বোঝা গেল? বুঝতে পেরেছি। আর আমার স্লাইডটা কেন অটোমেটিক্যালি মুভ করছে, তার আগে আমি টাইম অ্যাডজাস্ট করে দেখাচ্ছি। হুম, আচ্ছা, এটা গেল ডায়াগ্রামটা। এইবার হচ্ছে একটা জেনারেল কিউইং সিস্টেম কিরকম দেখতে হয়। দেখ, কাস্টমার্স অ্যারাইভিং and
এইগুলো হচ্ছে আমার সার্ভার। ঠিক আছে, তো এই জায়গাটাকে এখানে ডিফাইন করা হচ্ছে দ্য সার্ভিস ফ্যাসিলিটি, মানে যেখানে সার্ভিসটা দেওয়া হচ্ছে এই এরিয়াটা। সার্ভিস ফ্যাসিলিটি থেকে কিউইং লাইনটা কিন্তু ডিফারেন্সিয়েট করা হয়েছে, আলাদা করা হয়েছে। ওকে, এটা ওয়েটিং লাইন, এখানে ইন্ডিভিজুয়াল ইউনিটদেরকে সার্ভিস দেওয়া হচ্ছে, অ্যান্ড গোটাটাকে এন্টায়ার ইজ এ সিস্টেম। ঠিক আছে, অ্যান্ড আফটার সার্ভিস কাস্টমার এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এটা একটা জেনারেল ডায়াগ্রাম জাস্ট ফর এক্সপ্লানেশন। এইবারে আমি আসছি, এটা সব থেকে ইম্পর্টেন্ট, দ্য স্ট্রাকচার অফ আ কিউইং সিস্টেম। এটা গোটাটা হচ্ছে একটা কিউইং সিস্টেম। ঠিক আছে, তো এই যে স্ট্রাকচার, এখানে চারটে মেজর কম্পোনেন্ট আছে। ফার্স্ট হচ্ছে কলিং পপুলেশন বা ইনপুট সোর্স। ঠিক আছে, তারপর হচ্ছে কিউইং প্রসেস, তারপর হচ্ছে কিউ ডিসিপ্লিন, তারপর সার্ভিস প্রসেস বা মেকানিজম। ঠিক আছে, আজকের ক্লাসটা আমি একটু থিওরিটিক্যাল রাখছি, নেক্সট ডে আমি ডেরিভেশনগুলো নিয়ে আসবো। ডেরিভেশন তোদের খুব কমই আছে, সেটা আমি বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে। তো কলিং পপুলেশন, দ্য অ্যারাইভালস অর ইনপুটস দ্য সিস্টেম আর ক্যারেক্টারাইজড বাই। তো কলিং পপুলেশনের কি কি ক্যারেক্টারাইজেশন হতে পারে? পপুলেশনটা সাইজ কীরকম, ঠিক আছে, তাদের অ্যারাইভাল বিহেভিয়ার কীরকম, বা তাদের প্যাটার্ন অফ অ্যারাইভাল অ্যাট দ্য সিস্টেম কীরকম। যেমন এবারে বিহেভিয়ার অ্যান্ড প্যাটার্নের মধ্যে ডিফারেন্সটা এবার বুঝতে পারবি। সাইজ যদি বেশি হয় তাহলে তো সার্ভিস পেতে সময় বেশি লাগবে। হুম, এবার দেখ, সাইজ সম্পর্কে কিন্তু আমাদের আইডিয়া নেই। এখানেই ব্যাপারটা আসছে যে কোনটা ফাইনাইট পপুলেশন, কোনটা ইনফাইনাইট পপুলেশন। এবার এই ব্যাপারটা আসছে, ভালো জিনিস বলেছিস, বলছি। এখানে দেখ, দ্য কলিং পপুলেশন নিড নট বি হোমোজিনাস অ্যান্ড মে কনজিস্ট অফ সেভারাল সাব পপুলেশন। পপুলেশনটা যে এক ধরনেরই হবে তা কিন্তু নয়। কেন বল না, সবসময় মেট্রোয় যারা ওটা সব কি এক ধরনের লোক? কিছু সিনিয়র সিটিজেন থাকে, মহিলা থাকে, পুরুষ থাকে, বাচ্চা থাকে, কলেজ গোয়ার্স থাকে, এরকম প্রচুর লোক থাকে। ব্যাপারটা কিন্তু হ্যাঁ। হোমোজিনিয়াস নয়। ঠিক, যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, পেশেন্টস অ্যারাইভিং অ্যাট দ্য ওপিডি অফ আ হসপিটাল। তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ওয়াক ইন পেশেন্টস, যারা চলে এলো। পেশেন্ট উইথ ওয়াক ইন পেশেন্ট মানে যারা র্যান্ডামলি এলো, তারা কিন্তু ঠিক ছিল না আসবে, তারা চলে এলো। পেশেন্টস উইথ অ্যাপয়েন্টমেন্টস, যারা আগে থেকে ডাক্তারবাবুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন। অ্যান্ড থার্ড ক্যাটাগরি হচ্ছে এমার্জেন্সি পেশেন্ট, যাদের কিন্তু লাইক অ্যাক্সিডেন্ট কেস, আসার কথা ছিল না, অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু গন্ডগোল হয়েছে, তারা এসছে। ঠিক আছে, তো এবার ইচ পেশেন্ট ক্লাস প্লেসেস ডিফারেন্ট ডিমান্ডস অন সেলফ ফ্যাসিলিটি। এদের ডিমান্ড আলাদা। কেন? যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছে সে টাইম মতন ব্যাপার আছে, তার টাইমের ব্যাপার আছে। যারা ওয়াক ইন এসছে তারা সঙ্গে সঙ্গে এসে তাদের নাম লিখিয়েছে, তাদের একটা অন্য ডিমান্ড আছে। এবং যারা এমার্জেন্সি পেশেন্ট, তাদের কিন্তু আর একটু এক্সট্রিম ডিমান্ড, যে সঙ্গে সঙ্গে আমরা এসছি, এমার্জেন্সি কেস, ডাক্তাররা কিন্তু এমার্জেন্সি কেসকে সব থেকে বেশি প্রায়োরিটি দেয়। ঠিক আছে, যদি লাস্টে বলেছে, বাট দ্য ওয়েটিং এক্সপেকটেশনস অফ ইচ ক্যাটাগরি ডিফার সিগনিফিকেন্টলি। যে ওয়েটিং টাইম, ঠিক আছে, এমার্জেন্সি পেশেন্ট চলে এলো, তখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এবং ওয়াক ইন পেশেন্টকে কিন্তু ডাক্তারবাবু ওয়েট করাবে, কেন আগে এমার্জেন্সিকে ট্রিট করবে। ঠিক আছে, তো এই জন্যই লাস্ট লাইনটা লিখেছে, বাট দ্য ওয়েটিং এক্সপেকটেশন অফ ইচ ক্যাটাগরি ডিফার সিগনিফিকেন্টলি। ঠিক আছে, এইবারে সাইজ অফ কলিং পপুলেশন। If probability of an arrival depends on the number of customer already in the system, then the calling population is called limited or finite. মানে আমার সিস্টেমে, এই যে সিস্টেম বললাম, এই যে গোড়াটা সিস্টেম, ঠিক আছে, এইখানে যে লোক আসবে, লোক আসার যে প্রবাবিলিটি, সেটা যদি ডিপেন্ড করে অলরেডি কারা আমার সিস্টেমের মধ্যে আছে, তখন কিন্তু কলিং পপুলেশনটা হয়ে যাবে ফাইনাইট।
যেমন একটা রেস্টুরেন্টে কিন্তু এই লিমিটেড, জায়গাটা বুঝতে পারলাম না, বলবো? হ্যাঁ এই জায়গাটা বুঝতে পারলাম না, আরেকবার বলুন। আচ্ছা, এখানে কি বলছে যে ইফ দ্য প্রবাবিলিটি অফ আ পেশেন্ট অফ আ কাস্টমার বা ইউনিট অ্যারাইভিং অ্যাট দ্য সিস্টেম, এটা আমি গোটাটা সিস্টেম বললাম যেখানে লোকে ওয়েট করছে এবং সার্ভিস হচ্ছে। তো এইখানে লোকেদের আসার যে প্রবাবিলিটি সেটা যদি ডিপেন্ড করে কতগুলো লোক অলরেডি সিস্টেমের মধ্যে আছে, ঠিক আছে, প্রবাবিলিটি অফ অ্যারাইভাল ইজ ডিপেন্ডেন্ট অন দ্য নাম্বার অফ কাস্টমার্স অর ইউনিটস অলরেডি ইন দ্য সিস্টেম, সেক্ষেত্রে কিন্তু আমার হয়ে যাবে ফাইনাইট পপুলেশন। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝছি। কেন? ব্যাপারটা দেখ, যেমন একটা রেস্টুরেন্টের ব্যাপার হয়, রেস্টুরেন্টে কিন্তু লিমিটেড নাম্বার অফ টেবিলস থাকে, ঠিক আছে। তো এবার যদি আগে থেকে অনেক লোকেরা প্রি বুক করে থাকে তাহলে কিন্তু যতই ভিড় হোক না কেন বাইরে, তারা কিন্তু আসবে না এবং তাদের প্রবাবিলিটি অফ অ্যারাইভাল কিন্তু জিরো হয়ে যাচ্ছে, বিকজ আগে থেকে সিটগুলো বুক করা আছে। বা যদি সিটগুলো বুক করা না থাকে তাহলে তারা অ্যারাইভ করবে, তাদের একটা প্রবাবিলিটি আছে যে হ্যাঁ তারা আসতে পারে রেস্টুরেন্টের মধ্যে। তো এই যে অ্যারাইভালটা ডিপেন্ড করছে কিন্তু সিট আগে থেকে বুক করা আছে কি করা নেই, মানে আগে থেকে কিছু লোক সিস্টেমের মধ্যে আছে কি সিস্টেমের মধ্যে নেই, ঠিক আছে। তো এখানে দুটো এক্সাম্পল দিচ্ছি, মেশিন অপারেটর আর সেলসম্যান, একটু পড়ে নিবি, তোকে স্লাইডটা আমি পাঠিয়ে দেবো পরে, ঠিক আছে। এইবার সাইজের মধ্যেই কন্টিনিউ যদি করি, অল্টারনেটিভলি ইফ প্রবাবিলিটি অফ অ্যান অ্যারাইভাল ডাজ নট ডিপেন্ড অন দ্য নাম্বার অফ কাস্টমার অলরেডি ইন দ্য সিস্টেম, এক্ষেত্রে কিন্তু যে প্রবাবিলিটি অফ অ্যারাইভাল সেটা কিন্তু ডিপেন্ড করছে না কারা সিস্টেমের মধ্যে আছে কি নেই, ঠিক আছে, সেটা হয়ে যাচ্ছে আমার ইনফাইনাইট বা আনলিমিটেড পপুলেশন। এখানে এক্সাম্পল যেমন জেনারেল পাবলিক প্লেসেস যেমন ব্যাংক, সুপার মার্কেট, পেট্রোল পাম্প, এখানে কিন্তু কোনো প্রি বুক বা এরম করে সিস্টেমটাকে আটকে রাখার ব্যাপার নেই। ব্যাংকে যত ইচ্ছা লোক আসতে পারে, এটিএম থেকে যত ইচ্ছা লোক টাকা তুলতে পারে, মার্কেটসে, পেট্রোল পাম্পে, এখানে কোনো কিন্তু লিমিট নেই। হ্যাঁ, লোককে ওয়েট করতে হবে যে যতক্ষণ না সার্ভিস হচ্ছে, বাট লোকেদের যে অ্যারাইভালের ব্যাপারটা সেটা কিন্তু অলওয়েজ চলছে, ইনফাইনাইট। বা যদি ফাইনাইটের একটা এক্সাম্পল দিই, যেমন সিনেমা হল, তার না এই যে আমরা বুক মাই শোতে সিট বুক করি, সেখানে দেখিয়ে দেয় না যে কোন কোন সিটগুলো আগে থেকে ব্লক করা আছে, যেমন কেউ যদি আগের সিট নিয়ে রাখে বা মিডল সিট নিয়ে হ্যাঁ রাখে, দেখিয়ে দেয় না। তো ওখানে কি হচ্ছে, অ্যারাইভালটা কিন্তু ডিপেন্ড করছে কতগুলো লোক আগে থেকে সিট নিয়ে রাখে। যদি কেউ দেখে, যারা মোস্টলি আমরা সিনেমাতে যে মিডিল রো বা একটু পেছন থেকে সামনের সিটগুলো কেউ নিতে চায় না, তো যদি দেখি সামনের সিটগুলো ভরে হ্যাঁ গেছে, তাহলে কিন্তু লোকেরা জেনারেল মানে সরি সুন্দর জায়গাগুলো ভরে গেছে, গ্যালারি বা যেগুলো নিচের ভালো জায়গাগুলো, মিডল সিট বা ব্যাক সিটগুলো, তাহলে কিন্তু জেনারেলি আমরা টিকিটটা কাটি না, কারণ সামনের সিট থেকেও সিনেমা দেখতে চাই, ঠিক আছে। তো ওই যে প্রবাবিলিটি অফ অ্যারাইভালটা ডিপেন্ড করছে আগে থেকে বুকিং কোন জায়গায় হয়েছে, তো ওটা ফাইনাইট হয়ে গেল। আর যেগুলো জেনারেল পাবলিক প্লেস, এগুলো হয়ে গেল আমার ইনফাইনাইট পপুলেশন, ঠিক আছে। নেক্সট আসছে বিহেভিয়ার অফ অ্যারাইভালস। হ্যাঁ, বিহেভিয়ার অফ অ্যারাইভালস কি বলছে, এবার তিন ধরনের বিহেভিয়ার দেখা যায় অ্যামং দ্য কাস্টমার্স। ফার্স্ট হচ্ছে বল্কিং, that means customers do not join the queue either by seeing the number of customers already in service or by estimating the excessive waiting time for desired service, মানে কাস্টমাররা তারা সিস্টেমের বাইরে থেকে দেখে নিল যে খুব বেশি ভিড় আছে, ঠিক আছে, এবং তারা এস্টিমেট করে নিল কতটা এক্সেস টাইম তাদের এই সার্ভিসটা পেতে লাগবে, সেটা দেখে তারা ডিসাইড করলো যে তারা সিস্টেমে ঢুকবে না, তারা কিউ এর পার্ট হবে না। দে ডু নট জয়েন দ্য কিউ, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন। তারা কিউয়ে আসছে না, ঠিক আছে। কিউয়ে আসছে না মানে কিউ এর যে লেন্থ, এই যে সার্ভার এখানে এখানে যে একটা লাইন তৈরি হচ্ছে, তারা কিন্তু এই লাইন কিন্তু কন্ট্রিবিউট করতে, তারা কিন্তু লেন্থটাকে বাড়াচ্ছে না, দে আর নট কন্ট্রিবিউটিং টু দ্য লেন্থ অফ দ্য কিউ, ঠিক আছে। সেটা হয়ে গেল আমার বলকিং, তারা জয়েনই করলো না, আগেই বাদ দিয়ে দিল আমি আসবোই না, ভিড়ে দাঁড়াবোই না, ঠিক আছে। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে রেনেজিং, তারা কি হচ্ছে, কাস্টমার্স আফটার জয়নিং দ্য কিউ ওয়েট ফর সাম টাইম বাট লিভ বিফোর বিং সার্ভড অন অ্যাকাউন্ট অফ সার্টেন রিজন। অনেক সময় আমরা করে থাকি, হয়তো লাইনে দাঁড়ালাম বাট কিছু একটা কাজ মনে পড়ে গেল, আবার লাইন থেকে বেরিয়ে চলে গেল।
তো এরা কিন্তু আসছে, সিস্টেমে ঢুকছে, এবং এই যে ওয়েটিং লাইনে কিন্তু কিছুক্ষণের জন্য তারা ওয়েটিং লাইনটাকে কিন্তু ইনক্রিজ করছে, বাট এন্ড অফ দ্য এরা কিন্তু সার্ভিস নিচ্ছে না, বল্কিংও সার্ভিস নিচ্ছে না, বাট বাল্কিং জয়েনও করছে না। কিন্তু রেনেজিং হচ্ছে সে জয়েন করছে, কিছুক্ষণ টাইম স্পেন্ড করছে, বাট লাস্টে সার্ভিসটা না নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, লাস্ট ক্যাটাগরি হচ্ছে জকিং। কাস্টমার্স মুভ ফ্রম ওয়ান কিউ টু অ্যানাদার হোপিং টু রিসিভিং সার্ভিস মোর কুইকলি। মানে তিনটে লাইন আছে ধর, হ্যাঁ এটা কেন মুভ করছে বারবার, দাঁড়া। জকিং কি বলছে, কাস্টমার্স মুভ ফ্রম ওয়ান কিউ টু অ্যানাদার হোপিং টু রিসিভ মোর। মানে তিনটে সার্ভার আছে, এখানে লম্বা লাইন, এখানে একটা মাঝারি লাইন, এখানে খুব ছোট লাইন। তো জেনারেল টেন্ডেন্সি জকিং এর কি হচ্ছে, পাবলিক কিন্তু ছোট লাইনের দিকে এগোতে চাইবে ফর, কিন্তু ছোট লাইনটাও তো মানে একটা টাইম পর বড় হয়ে যাবে বড় যদি হয়ে সবাই যাবে, এর পিছনে বড় হয়ে যাবে, বাট দেখ এইখানে যখন এতগুলো লোক একটা টাইমে, এখানেও এতগুলো লোক, এখানেও এত, এখানে কম লোক, তার মানে কি এই থার্ড যে সার্ভার সে কিন্তু এফিসিয়েন্টলি কাজ করছে, তার মানে খুব ভালো কাজ করছে। ঠিক আছে, তো লোকে এফিসিয়েন্সির দিকে কিন্তু সবসময় লোকেদের ঝোঁকটা থাকে। ওকে, তো এটা কিন্তু আমরাও করেছি না সময়, ছোট লাইনের দিকে পালিয়ে গেছি, এটা কিন্তু হয়, এটা খুব কমন একটা জিনিস। তো এই যখন লিখেছে কমন সিন একটা রেলওয়ে বুকিং উইন্ডো, এটা একটা খুবই কমন সিন। তো এইগুলো কিন্তু জেনারেলি হয়ে থাকে। তো লাস্টে যে জকিং সে কিন্তু সার্ভিসটা নিচ্ছে, প্রথমে দুজন বলকিং বা রেনেজিং তারা কিন্তু সার্ভিসটা নিচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে প্যাটার্ন অফ অ্যারাইভালস এট দ্য সিস্টেম। দ্য অ্যারাইভাল প্যাটার্ন describes how a customer may become a part of the queuing system. The arrival time for any customer is unpredictable. Therefore, the arrival time and the number of customers arriving at any specified time intervals are usually random. এবার statistics আসছে এখানে। The arrival time and the number of customers arriving, ঠিক আছে, তো টাইম একটা র্যান্ডম ভেরিয়েবল, and the number of customers arriving, that is also another random variable. The number of customers আর arrival time। ঠিক আছে, জেনারেলি অ্যারাইভাল টাইম ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে কিন্তু, আচ্ছা তুই বলতে অ্যারাইভাল টাইমটা কি ধরনের ভেরিয়েবল? ডিসক্রিট। টাইম ডিসক্রিট। না সরি কন্টিনিউয়াস। এটা একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল, ঠিক। তো কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন যেগুলো আছে লাইক এক্সপোনেনশিয়াল বা গামা বা আরল্যাং বলতে পারিস, বা উইবুল, এইগুলো মোস্টলি ব্যবহার হবে টাইমটার জন্য, ওয়েটিং টাইমটাকে ডিসক্রাইব করার জন্য। আর নাম্বার অফ কাস্টমার, এটা পয়েজো হবে, বাট পয়েজো মোস্টলি কিন্তু হয় নাম্বার অফ কাস্টমারের জন্য, কারণ পয়েজোটা ডিসক্রিট ভেরিয়েবল, নাম্বার অফ কাস্টমার হ্যাঁ ডিসক্রিট। সেটাই বলছি আচ্ছা এখানে লেখা আছে দ্য অ্যারাইভাল টাইম হ্যাঁ ডিস্ট্রিবিউশন বি এক্স, তাহলে মেবি হয়তো একটু ভুল আমার দ্বারা কপি হয়েছে, যাই হোক। পয়েন্টস দেখা যায় না বলবো না, বাট পয়েন্টসের মূল উদ্দেশ্যটা কিন্তু হচ্ছে যে নাম্বার অফ কাস্টমারটা, কেন দেখ নাম্বার অফ কাস্টমারটা ডিসক্রিট ভেরিয়েবল, আর পয়েন্টসের নিজেও একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, রাইট? তো ওটা কিন্তু মাচ বেটার এক্সপ্লেন করতে পারবে। ঠিক আছে, যদি আসবে এটা নিয়ে, আমি আজকে ম্যাথামেটিক্স নিয়ে খুব বেশি বলছি না, নেক্সট ডে এগুলো নিয়ে ঢুকবো। ঠিক আছে, আচ্ছা এইবার আসছে, আচ্ছা আর যেগুলো আমাকে বলে দিও ওইগুলো আমি জানি না। ঠিক আছে, হ্যাঁ আপনার ডিস্ট্রিবিউশন নিয়ে আমি বলবো, আলাদা করে বলবো আমি, চিন্তা নেই। ঠিক আছে, queuing process. The queuing process refers to the number of queues and their respective lengths. আচ্ছা, ফাইন। যেমন দেখ, in certain cases a service system is unable to accommodate more than the required number of customers at a time. মানে সিস্টেমের মধ্যে, সিস্টেমের ক্ষমতা আছে, ক্যাপাসিটি আছে যে দাঁড়া কি বলছে এখানে, unable to accommodate more than the, আচ্ছা
সিস্টেমের ক্যাপাসিটি কিন্তু আছে, ঠিক আছে, যে একটা টাইমে সে এতগুলো লোককে অ্যাকোমোডেট করতে পারে, বাট ডিউ টু সার্টেন রিজনস সে কিন্তু অ্যাকোমোডেট করতে পারছে না, ঠিক আছে। আচ্ছা, এক সেকেন্ড, কি হলো? তুই কি লিভ করে গেছিলি? হট করে কেটে গিয়েছিল। ও আচ্ছা, তাই বল। আচ্ছা, তাই গেল হঠাৎ। তো যেটা ওই ফাইনাইট পপুলেশনটা বললাম না, বেসিক্যালি ফাইনাইট কিউটা এখানেই বলছে, যেখানে যে কিউ এর লেন্থটা সেটা কিন্তু ফাইনাইটই হবে। কেন? এই যে সিনেমা হল বললাম, সিনেমা হলে ধর বলা আছে 300টা সিট, ঠিক আছে, তো ওখানে কিন্তু অলরেডি, বা এই যখন আমরা বুক মাই শোতে যাচ্ছি, ভাব একটা নন্দনের টিকিটের 300টা সিট আছে, তো অলরেডি কিন্তু আগে থেকে মার্ক করে, ইয়ার মার্ক করা থাকে যে কোন সিটগুলো আগে থেকে প্রি বুক আছে। তো সেখান থেকে আমরা গুনে মোটামুটি একটা আইডিয়া করতে পারি যে 200টা সিট ফাঁকা আছে, ঠিক আছে। তো এই যে 200 জনের যে ব্যাপারটা লাইনের লেন্থ হচ্ছে, সেটাই কিন্তু বেসিক্যালি বলছে দ্য ফাইনাইট কিউ, ঠিক। আগেন, হ্যাঁ, on the other hand, if a service system and application is able to accommodate any number of customers at a time, সেটা কিন্তু একটা ইনফাইনাইট কিউ। যেমন সেলস ডিপার্টমেন্টে যখন, বলছিল ব্যাংকের কথা। হ্যাঁ বল। ব্যাংকের কথা বলছিল। হ্যাঁ, ব্যাংক, একদম ঠিক, হ্যাঁ, খুব ভালো, ওরকমই ব্যাপার, যে যত ইচ্ছা লোক আসতে পারে, তাদের কিন্তু কোনো লিমিট নেই। বা এখানে যেটা বলেছি, ইন সেলস ডিপার্টমেন্ট, যেখানে কাস্টমারের অর্ডার রিসিভ করা হয়, কোনো কিন্তু রেস্ট্রিকশন থাকে না যে কতগুলো নাম্বার অফ অর্ডার তারা দিনে নেবে, ঠিক আছে। যেখানে রেস্ট্রিকশন নেই, সেখানে কিন্তু ব্যাপারটা আনলিমিটেড সোর্সের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। এইবার যেটা ইম্পর্টেন্ট আমার পার্ট, একটা ডাউট, হ্যাঁ বল। ওই যে ডাক্তার, ডাক্তার একটা লিমিটেড থাকে না, যে আজকে উনি 30 জন পেশেন্টই দেখবেন বা ধরো 40 জন পেশেন্ট দেখবেন, এক্ষেত্রে সেটা আগে থাকতে এমনিতে জানতে পারছে না যে কতজনকে উনি কত নম্বরে থাকছে বা এরকম কিছু। তো বাট উনি গিয়ে দেখা গেল, জানলো যে উনি এতজনকে দেখবেন আর উনি এত নম্বরে আছে, তখন সে গেল কিন্তু সার্ভিস পেলো না। সার্ভিস পেলো না? কারণ তার তো মানে ধরো 30 জন দেখবে, সে ধরো 34 নম্বরে আছে। না, সেটা বললে তো 30 দেখ, তুই যেটা বলি, ডাক্তারবাবু যদি বলেই দেন যে তিনি আগে থেকে স্পেসিফাই করে দিচ্ছেন যে দিনে তিনি 30 জনকে দেখবেন, ঠিক, তাহলে হ্যাঁ। যে 31 নাম্বার লোককে তাহলে তোরা এন্ট্রি নেবে না খাতার মধ্যে, ও ঠিক আচ্ছা। আছে। যদি আগে থেকে উনি স্পেসিফাই করে দেন যে আমি 30 জনকে দেখবো, তাহলে আমার 31st লোককে আমি নেবই না, ঠিক আছে। একটা জিনিস তুই যেটা বললি এখান থেকে দাঁড়াচ্ছে যে অনেক সময় কিন্তু ডাক্তাররা টাইম উইন্ডো, মানে বিকেল 5টা থেকে 8টা উনি বসবেন, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তো এখানে ধরো টাইমটা বাজেন, মানে টাইমের মধ্যে যতগুলো লোক আসবেন উনি কিন্তু দেখবেন। হ্যাঁ, এবার হুম। 8টার পরে উনি দেখবেন কিনা, দ্যাট ডিপেন্ডস অন, মানে ওটা মন সত্যের ব্যাপার, যেহেতু 8টা 5-এ কোনো খুব বয়স্ক লোক এলো, দেরি হয়ে গেছে, সে দেখতে পারেন, দ্যাট ওটা একটা হিউম্যান গ্রাউন্ডসের দিকে চলে গেল। বাট 5টা থেকে 8টার মধ্যে ইন জেনারেল যে যত লোকই আসুক না কেন উনি দেখবেন, ঠিক আছে। সেটা কিন্তু হ্যাঁ, হয়তো হ্যাঁ। টাইমটা উনি বাউন্ড করলেন, বাট দ্য পপুলেশন কিন্তু ইনফাইনাইটই রয়ে যাচ্ছে, ঠিক আছে। যে 7:30টায় গেল, সে হ্যাঁ, কিন্তু জানে না যে তার 8টায় বেজে যাবে হয়তো। হ্যাঁ, সেক্ষেত্রে কিছু করার নেই, মানে সেটা ডিপেন্ড করছে। ডাক্তার ওটাই তো বললাম যে হয়তো তার দেখতে দেখতে 8টা 5 কি 8টা 10 হলো, তখন কি উনি দেখবেন না, সেটা ডিপেন্ড করছে, ঠিক আছে। বাট যেটা মূল ব্যাপারটা বুঝতে পারছি, আশা করি, যে 5টা থেকে 8টার মধ্যে লোক গেলে এত, মানে এই হয়তো না, এবার যেহেতু 8টা বলা আছে, আচ্ছা, একটা একটা জিনিস যেটা তুই বললি, তাহলে হয়তো একটা সার্টেন টাইমের পর ওরা পেশেন্ট নিলও না, হয়তো 7:30টার পরে দেখা গেলো যে এখনো 5-6 জন বাকি আছে, তখন উনি বললেন না আমি আর পেশেন্ট নেবো না, সেটা আবার তাহলে কোন হ্যাঁ, দিকে সেটাই যাচ্ছে? সিস্টেমটা ডিপেন্ড। তাহলে সেটা কিন্তু আবার চলে যাচ্ছে ফাইনাইট কিউবের দিকে, ঠিক আছে। তো এখানে কিন্তু এই যে টাইম উনি বেঁধে দিয়েছেন 5টা থেকে 8টা, এবার হয়তো ওনার একটা, এটা বেসিক্যালি ইনফাইনাইট সোর্স বলা উচিত, মানে এটা অ্যাকচুয়ালি ফাইনাইটই বলা উচিত, কারণ টাইম উনি বাউন্ড করেছেন, এবং উনি জানেন যে এই 3 ঘন্টা উইন্ডোতে ম্যাক্সিমাম কত লোককে উনি দেখতে পাবেন, ঠিক আছে। তো সেখানে কিন্তু উনি একটা মোটামুটি হিসেব করেই রেখেছেন যে আমি 3 ঘন্টায় 30টা লোককেই দেখবো,
তো মোটামুটি এটা 30-র বেশি এটা জেনারেলি যাবে না। তো যেহেতু পুরোটাই একটা বাউন্ড করা আছে, একটা লিমিট আছে, তাহলে এটা কিন্তু ফাইনাইট সোর্সই হবে। ঠিক আছে? বুঝতে পেরেছি। আচ্ছা, এবার কিউ ডিসিপ্লিন ইজ দ্য অর্ডার ইন উইচ কাস্টমার্স ফ্রম দ্য কিউ আর সিলেক্টেড ফর দ্য, হ্যাঁ এইটা খুব ইম্পর্টেন্ট। দ্য অর্ডার ইন উইচ দ্য কাস্টমার্স ফ্রম দ্য কিউ আর সিলেক্টেড ফর সার্ভিস। সার্ভার বসে আছে, এটা সরে যাচ্ছে, ঠিক আছে, লোকেরা আসছে, ও কিভাবে চুজ করবে এখান থেকে লোককে সার্ভিস প্রোভাইড করে এখান থেকে ছেড়ে দেওয়ার জন্য, সেটা হচ্ছে আমার কিউ ডিসিপ্লিন। ঠিক আছে, তার মধ্যে দাঁড়াচ্ছে ফার্স্ট আসছে আমার স্ট্যাটিক কিউ ডিসিপ্লিন। স্ট্যাটিকের মধ্যে যে ফার্স্ট জিনিসটা সেটা হচ্ছে ইফ কাস্টমার্স আর সার্ভড ইন দ্য অর্ডার অফ দেয়ার অ্যারাইভাল দেন ইট ইজ নোন অ্যাজ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড সার্ভিস ডিসিপ্লিন। ঠিক আছে, যেমন আমরা টিকিট কাউন্টারে যাচ্ছি, যে লাইনে আগে দাঁড়িয়ে সে টিকিট কেটে সার্ভিস নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, দ্যাট ইজ অ্যান এফসিএফএস। ঠিক আছে, বা এটাকে ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফো বলা হয়। ঠিক আছে, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে এলসিএফএস, লাস্ট কামস ফার্স্ট সার্ভ। মানে এর একটা এক্সাম্পল দিই, যে একটা কার্টুনের মধ্যে তুই তোর বইগুলোকে ট্রান্সফার করতে চাইছিস। ঠিক আছে, তো লাস্ট বই যেটা রেখে তুই কার্টুনটা ক্লোজড করলি, এবার কার্টুনটা যখন রিওপেন করে তুই নিশ্চয়ই ফার্স্ট বইটা বের করবি না, যেটা লাস্টে রেখেছিল ওটাকেই বের করবি। তো ও কিন্তু তোর কার্টুনের হ্যাঁ, লাস্ট এন্ট্রি নিয়েছে, বাট যখন কার্টুনটা খালি হচ্ছে ও কিন্তু ফার্স্ট সার্ভিস ওই পাচ্ছে বেরিয়ে আসার জন্য, লাস্ট বইটাকে তুই ফার্স্টে বের করছিস। ঠিক আছে, দ্যাট ইজ বেসিক্যালি লাস্ট কাম ফার্স্ট সার্ভ সার্ভিস, বা এটাকে এলআইএফও বলা হয়, লাস্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, সেকেন্ড কিউ ডিসিপ্লিনগুলোর টাইপের মধ্যে আসছে ডাইনামিক কিউ ডিসিপ্লিন। ঠিক আছে, তো এইবার এটা ফার্স্ট যেটা হচ্ছে সার্ভিস ইন র্যান্ডম অর্ডার। আন্ডার দিস রুল কাস্টমার্স আর সিলেক্টেড ফর সার্ভিস অ্যাট র্যান্ডম ইররেসপেক্টিভ অফ দেয়ার অ্যারাইভাল ইন দ্য সার্ভিস সিস্টেম। এর একটা এক্সাম্পল দিতে পারবি? না, ধারাটা করি। আন্ডার হুম, পর পর টাইম আছে। ওই মুদির দোকানে যদি যায় তখন যার কম জিনিস হ্যাঁ, তাকে আগে দিয়ে ছেড়ে দেয়। একদম, হ্যাঁ, একদম ঠিক, খুব ভালো। এটা বেসিক্যালি এটারই মানে এক্সাম্পল। ঠিক আছে, দেন আসছে প্রায়োরিটি সার্ভিস। আন্ডার দিস রুল কাস্টমার্স আর গ্রুপড ইন প্রায়োরিটি ক্লাসেস অন দ্য বেসিস অফ সাম অ্যাট্রিবিউটস সার্ভিস টাইম আর আর্জেন্সি। ঠিক আছে, তো এবার এখানে কিন্তু বেসিক্যালি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ রুলই হচ্ছে উইথ ইচ, মানে ফার্স্টে কি হচ্ছে, যেটা এন্টায়ার পপুলেশন থেকে আসছে তাকে আমি সার্টেন ক্লাসে ব্রেক করে দিচ্ছি, আর ব্রেক করার পর কিন্তু এফসিএফএস রুলই অ্যাপ্লাই করছে, মানে প্রতিটা ক্লাসে যে আগে আছে তাকে সার্ভিস আমি দিচ্ছি। ঠিক আছে, একটা মডিফাইড এফসিএফএস কিন্তু প্রায়োরিটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার প্রায়োরিটি কোন বেসিসে দিচ্ছি, যেমন এখানে দেওয়া আছে দ্য পেমেন্ট অফ টেলিফোন আর ইলেকট্রিসিটি বিল বাই চেক অর ক্যাশ আর এক্সাম্পল অফ ডিসিপ্লিন। মানে এখন তো ইউপিআই হয়ে গেছে, বাট যখন আহ, এইসব বিল দেওয়ার ব্যাপার আসে, যখন যারা ক্যাশে পে করছে ইলেকট্রিসিটি বা টেলিফোন বিল, তাদের কিন্তু আগে প্রায়োরিটি দেওয়া হতো, তো তাদের কিন্তু সার্ভিস টাইমটা কম লাগে, তারা ক্যাশ ডিপোজিট করবে, বিল কেটে বেরিয়ে চলে যাবে। আর যারা চেক বা ডিমান্ড ড্রাফট, এখন তো আসলে যুগ নেই, চেক যদিও চলে বাট ডিমান্ড ড্রাফট মনে হয় জানি না কজন করে, বাট চেক বা চেক, আচ্ছা যেটা বললাম শুনতে পেলি না তুই? আবার আবার বলবো এটা। না, বুঝতে পেরেছি। আগে বলছিলে ইউপিআই ছিল না হ্যাঁ, যখন, তখন মানে চেক আর ক্যাশ ছিল, তখন চেক কে হ্যাঁ, আগে প্রায়োরিটি দেওয়া হয়। না না না, ক্যাশকে, চেক কেন। ওকে,
উল্টো বলবো। হ্যাঁ, ক্যাশ কেন ক্যাশটা সে তাড়াতাড়ি ডিপোজিট করে বিলটা নিয়ে বেরিয়ে যাবে, তার সার্ভিস টাইমটা কম লাগবে। বাট চেকের জন্য চেকের অ্যাকাউন্ট নাম্বার এন্ড আর যেসব কাজপত্র থাকে সেগুলো থাকবে, বা ডিমান্ড ড্রাফট হলে তো আরোই হবে। তো যেটাতে সার্ভিস টাইম কম লাগবে তাকে প্রায়োরিটি আগে দিচ্ছি, এবং সেখানে কিন্তু আমরা এফসিএফএস রুলটাকে ইউজ করছি। তো বেসিক্যালি এটা একটা মডিফাইড এফসিএফএস তুই বলতে পারিস, প্রায়োরিটি সার্ভিস। ঠিক। তারপর আসছে প্রিএমটিভ প্রায়োরিটি অর ইমার্জেন্সি সার্ভিস। তার মানে এই যে আমি যেটা বললাম ওপিডির এক্সাম্পল, যে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছে, যারা র্যান্ডাম ওয়েটিং লাইন মানে ডাক্তারের কাছে এসছে, বাট এমার্জেন্সি পেশেন্ট যখন ওপিডিতে আসে তখন কিন্তু ডাক্তার সবার আগে এমার্জেন্সি পেশেন্টকেই সার্ভিসটা দিচ্ছে, বিকজ ওর লাইফ থ্রেটনিং কন্ডিশন নিয়ে এসছে। বা ধরে নে কারোর একজনের সার্টেন ডেটে একটা অপারেশন করার আছে, বাট অপারেশনটা তার খুব হিউজ কিছু না হলেও মোটামুটি মানে জাস্ট একটা অপারেশন আছে, বাট দ্যাট ইজ নট গোনা এফেক্ট ইজ হেলথ। বাট সেই মুহূর্তে অপারেশনের যে ডেট এবং টাইম অপারেশন হওয়ার কথা তার একটু আগেই একজন লাইফ থ্রেটনিং একটা কন্ডিশন নিয়ে এসছে যে তার অপারেশনটা আগে করতেই হবে, তখন ডাক্তার কিন্তু যার লাইফ থ্রেটনিং কন্ডিশন তাকেই আগে প্রায়োরিটি দেবে। ঠিক আছে। এক্ষেত্রে যে আগে সার্ভিস পেতে তার কিছুটা ডিলে হচ্ছে, বাট কিছু করার নেই, বিকজ ওর সার্ভিসটা অতটা ইম্পর্টেন্ট না, অতটা প্রায়োরিটাইজ তাকে ডাক্তারবাবু দিচ্ছে না, অতটা প্রায়োরিটি দিচ্ছে না। হিজ নট বিন গিভেন দ্য প্রায়োরিটি। ইনস্টেড যে এমার্জেন্সি পেশেন্ট তাকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হচ্ছে। দ্যাট ইজ আ টাইপ অফ প্রি এমটিভ প্রায়োরিটি কিউ ডিসিপ্লিন। তার কন্ডিশনের উপর বেস করে তাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। হুম, একদম। আর একটা হচ্ছে নন প্রিএমটিভ প্রায়োরিটি। ইন দিস কেস অ্যান ইম্পর্টেন্ট কাস্টমার ইজ অ্যালাউড টু গো ইন দ্য কিউ, go ahead in the queue, but the service is started immediately on completion of the current service. ঠিক আছে, এইটা অনেকটা বলতে পারিস ওই ভিআইপি লাইনের মতন, যেন পুজোয় হয়। আচ্ছা, এবার যেটা 4 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে সার্ভিস প্রসেস বা সার্ভিস মেকানিজম। ঠিক আছে, এটা খুব বেশি নয়, এটা এটা ক্যারেক্টারাইজ 4টে জিনিস দিয়ে হয়। সেটা হচ্ছে দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সার্ভিস ফ্যাসিলিটি, দ্য ডিস্ট্রিবিউশন অফ সার্ভিস টাইম। এগুলো একটুখানি পড় মানে জাস্ট মুখস্থ পাঠ, এটা আমি বেশি কিছু বলবো না। ঠিক আছে, বেসিক্যালি কি বলছে অ্যারেঞ্জমেন্ট অফ সার্ভিস ফ্যাসিলিটি মানে হচ্ছে এই যে আমি বললাম যে সিঙ্গেল সার্ভার নাকি মাল্টিপাল সার্ভার। ঠিক আছে, তো মাল্টিপাল সার্ভারই মোটামুটি দেখা যায় যেগুলো প্রোডাকশন ফ্যাসিলিটি বা রিয়েল লাইফ ফ্যাক্টরি বা যেখানে টিকিট কাউন্টার জায়গাগুলো বল। মুদির দোকানে সিঙ্গেল সার্ভার অবশ্যই, বাট যদি একটুখানি বড় জেনারেল দোকান হয় সেখানে কিন্তু একটা দোকানে অনেকগুলো কর্মচারী থাকে, তো ওটা কিন্তু একটা মাল্টি সার্ভার মডেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ওটাই বেসিক্যালি হচ্ছে দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সার্ভিস ফ্যাসিলিটি। ওকে, তো এইটা এতক্ষণ যেটা আমি তোকে বললাম এটা হচ্ছে একদম বেসিক ইন্ট্রো। আই হোপ তুই এতটা বুঝেছিস। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝেছিস। আচ্ছা, এইবারে যেটা আসছি এটা একটুখানি আমি ম্যাথামেটিক্স হালকা একটু মানে ম্যাথমেটিক্স কিছুই বলবো না, জাস্ট টার্মসগুলো একটু বলে দিই, নেক্সট ডে এগুলো নিয়ে আমি আসবো। সেটা হচ্ছে কিউইং সিস্টেমের যে মেজার মানে হচ্ছে পারফরমেন্স মেজার। পারফরমেন্স মেজার মানে এই যেটা আমি বললাম যে এফিশিয়েন্ট সার্ভিস প্রোভাইড করতে পারবে কিনা আমার সিস্টেমটা, সেটা কোন কোন জিনিসগুলো ক্যারেক্টারাইজ করছে, বা এই যে অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স, সেটাই বেসিক্যালি কিন্তু ডিটারমাইন করবে কতটা আমার কিউ সিস্টেমটা এফিসিয়েন্টলি কাজ করতে পারছে কি করতে পারছে না। তো সেগুলো আমরা ডিটারমাইন করি ইউজিং সাম স্ট্যাটিস্টিক্যাল টুলস। তাদের মধ্যে হচ্ছে নাম্বার ওয়ান আসছে অ্যাভারেজ অর এক্সপেক্টেড টাইম স্পেন্ড বাই এ কাস্টমার ইন দ্য কিউ অ্যান্ড সিস্টেম। ঠিক আছে, তার মধ্যে সবার আগে হচ্ছে ডাব্লু কিউ বলে একটা আমরা মেজার করব, এরমভাবে লিখি আমরা। সেটা হচ্ছে অ্যাভারেজ টাইম অ্যান্ড অ্যারাইভিং কাস্টমার হ্যাজ টু ওয়েট ইন আ কিউ বিফোর বিং সার্ভড। ঠিক আছে, এবার এটা কিন্তু খুব মনে রাখার জিনিস যে এটা সার্ভার, এটা আমার ওয়েটিং লাইন বা কিউ, এখানে আমি গেলাম সার্ভিস নিতে। এবার সার্ভিস নিতেও তো একটা টাইম লাগবে, তাই তো? বাট হ্যাঁ, এবং আমার এখানে কিন্তু কিউতে দাঁড়ানো একটা কিন্তু আমার টাইম স্পেন্ড হবে। ঠিক,
তো এই যে গোটা টাইমটা এটা আমি সিস্টেম বলছি, যেখানে আমি দাঁড়িয়ে আছি এবং আমার সার্ভিস ইজ মাই সিস্টেম। তো গোটা সিস্টেমে একটা টাইম আমার স্পেন্ড হচ্ছে, ঠিক আছে, সেটাকে আমি দুভাগে ভাগ করছি, সার্ভিস টাইম প্লাস ওয়েটিং টাইম। ঠিক আছে, ডাব্লু কিউ হচ্ছে এই ওয়েটিং টাইমটা। কেন দেখ, বিফোর বিং সার্ভ, সার্ভিস নেওয়ার আগে ওকে সিস্টেমে যতক্ষণ ওয়েট করতে হচ্ছে, দ্যাট ইজ মাই ডাব্লু কিউ। ঠিক, নেক্সট আসছে ডাব্লু এস, এরকম ভাবে লিখি, অ্যাভারেজ টাইম অ্যান্ড অ্যারাইভিং কাস্টমার স্পেন্ডস ইন দ্য সিস্টেম ইনক্লুডিং ওয়েটিং অ্যান্ড সার্ভিস। মানে গোটা টাইম, সার্ভিস টাইম প্লাস ওয়েটিং টাইমকে নিয়ে এই গোটা টাইমটা যেটা আমার কাস্টমার এই সিস্টেমের মধ্যে স্পেন্ড করছে, ওয়েটও করছে এবং সার্ভিসেও যে টাইমটা, দুটো টাইমকে নিয়ে, দ্যাট ইজ মাই ডাব্লুএস। ওকে, নেক্সট আসছে অ্যাভারেজ নাম্বার অফ অর দ্য এক্সপেক্টেড নাম্বার অফ কাস্টমার্স ইন দ্য কিউ অ্যান্ড সিস্টেম, এল কিউ। সেটা কি হচ্ছে, কাস্টমার্স ওয়েটিং ফর সার্ভিস ইন দ্য কিউ। মানে এটা সার্ভিস ফ্যাসিলিটি, এখানে একজনকে সার্ভিস দেওয়া হচ্ছে এবং এখানে বাকিরা দাঁড়িয়ে আছে। দিস পিপল, দোজ হু আর ওয়েটিং ফর বিং সার্ভ, যারা দাঁড়িয়ে আছে সার্ভিস নেওয়ার জন্য, তারা একটা লেন্থ আছে, এটা একটা অনেকজন লোক, 10 জন 12 জন 15 জন যতজন দাঁড়িয়ে আছে, সেটাই হচ্ছে আমার কিউ লেন্থ বা এল কিউ। ঠিক, তারপরে লাস্ট মেজার সেটা হচ্ছে এল এস, দ্যাট ইজ হচ্ছে অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার্স ইন দ্য সিস্টেম, সরি, ইদার ওয়েটিং ফর সার্ভিস অর বিং সার্ভ। মানে যে সার্ভ হচ্ছে প্লাস যারা ওয়েট করছে, এন্টায়ারটা হচ্ছে আমার এলএস। ঠিক আছে, তাহলে মনে রাখার ব্যাপারটা হচ্ছে, যেখানে যেখানে আমার কিউ আছে, ডাব্লু কিউ বল, এল কিউ বল, সেটা কিন্তু জাস্ট কিউটাকে নিয়ে, এই যে কিউ ফর্ম হচ্ছে, এই জাস্ট এই কিউটাকে নিয়ে তারা কনসার্ন। নাম্বার অফ কত লোক দাঁড়িয়ে আছে, অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার অ্যান্ড দ্য অ্যাভারেজ টাইম রিকোয়ার্ড। জাস্ট যারা কিউতে দাঁড়িয়ে আছে, যারা সার্ভিসের দিকে যায়নি, যেই এস চলে আসছে, ডাব্লিউ এস বা এলএস, সেখানে কিন্তু যারা সার্ভিস নিচ্ছে প্লাস যারা ওয়েটিং করছে, সবাইকে নিয়ে গোটা সিস্টেমের ওয়েটিং টাইম বা গোটা সিস্টেমে কত লোকজন দাঁড়িয়ে আছে, সেই নাম্বারটাকে ডিটারমাইন করছে ডাব্লিউএস আর এলএস। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে, আজকে আমি এতটাই রাখছি, একটু ইন্ট্রো দিলাম। নেক্সট ডে আমি ম্যাথামেটিক্যাল ডেরিভেশন নিয়ে আসবো। ওকে, আর আমি স্লাইডটা আমি শেয়ার করে দেবো পরে, রেকর্ডিং তো থাকছেই তোর কাছে। ঠিক আছে, রেকর্ডিংটা পাঠিয়ে দিও। হুম।